এরপর ভয় মাত্রাটা আমার আরো বেড়ে যায় যখন আমি ডিরেক্ট গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই। জাস্ট যে দেখছি রুমের মধ্যে যে টাকার বান্ডেল এতগুলা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। হ্যাঁ, তো আজকের ভিডিও টপিকটি বা টাইটেলটি হলো যে কন্টেন্ট ক্রিয়েটররা টাকা খেয়ে চুপ ছিল, আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সরকারের দালাল ছিল। সেটা আজকে আমরা তোমাদের মাঝে নিয়ে এসেছি, আর ওটা নিয়ে আজকে আমরা রিয়েক্ট করবো। তো আজকের ভিডিওটি নেওয়া হয়েছে সিপাত 100K চ্যানেল থেকে। তো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি আমরা শুরু করি। ভিডিও শেষ হওয়ার পর না হয় কথা হবে। তো লেটস প্লে 1 2 3। এরপর ভয় মাত্রাটা আমার দেখি আরো শান্তির বেড়ে যায় রহমান যখন দেখো আমি ডিরেক্ট কি বলে। গভর্নমেন্ট থেকে মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই। জাস্ট যে দেখছি রুমের মধ্যে যে টাকার বান্ডেল ওরে, এটা কি দালাল? এই দালাল আফ্রিদি দেখো। সবাই ভালো আছেন তো? এটা আরএস ফাইম ভাই, উনি কিন্তু সবকিছু প্রকাশ করেছে। প্রীতি টিকটক করে। হ্যাঁ, ওরে ওরে টাকা পাঠিয়েছে বিকাশ, ওরে টাকা পাঠিয়েছে আচ্ছা। বিকাশ। আর ও বড়দের জাতীয় বেঈমান ছাড়া বলার আর কাফি ভাই। এই তৌহিদ আফ্রিদির মতো মানুষ যদি ছাত্রদের পাশে থাকতো, এই আফ্রিদি হলো এক নম্বর দালাল, যাকে আমরা মানবতা ফেরিওয়ালা নামে চিনতাম। দেশের পক্ষে থাকতো তারা যদি আজকে আর ভয় পাচ্ছি না। যারা যারা ছিল আস্তে আস্তে সবই হ্যাঁ। দেখবে। যেহেতু আজকে আপনারা জানতে পারছেন মেহেদী হাসান অতি ও, মানুষ মারা যেতে এটা মেবি কাম্য প্রীতি। নয়, ঠিক তেমনই দেশের সম্পদ নষ্ট হওয়া কাম্য নয়। লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন এরা জায়গায় টাকা খেয়ে মানে আমাদের ভিডিও অনেক করছিল, সম্পদ এই নষ্ট সে প্রীতি। হয়েছে। লাস্ট কয়েকদিন যাবৎ দেশে যে পরিস্থিতি এটা না চিনি না, চলতেছে, তোমরা চিনলে অবশ্যই এই কমেন্ট করো। কারণে আমাদের দেশে অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। আমার যে জীবন ওই 2 দিন কেমন ছিল আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি পলাই হ্যাঁ, একদিকে একটু এখানে পজ করি। আমি এখানে যাকে ভালো জানতাম, যেমন আফ্রিদি, যিনি মানবতার ফেরিওয়ালা ছিল, যিনি কি বলে গরিব মানুষদের হেল্প করতেন, মানে কারোর কাছ থেকে নাকি বিকাশ থেকে টাকাও নিতেন না, এরকম তিনি একটা ভিডিও করেছিলেন। কিন্তু তিনি হলেন সবচেয়ে বড় একটা দালাল। তার মতো দালাল আর হয় না। তাকে আমি একসময় আমি তার ফ্যান ছিলাম, বাট আমি এখন তার কোনো ফ্যান না। তিনি হলো বাংলাদেশের দালাল। তিনি স্বৈরাচারীর দালাল, যিনি ছাত্রদের বিপক্ষে কাজ করার জন্য ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকেও টাকা দিয়েছে। তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পারবা। তো চলো আবার দেখা যাক, শুরু করা যাক। শত শত শিক্ষার্থীরা শহীদ হচ্ছেন তাদের কোটা সংস্কার আন্দোলন করার জন্য। তবে অন্যদিকে বড় দালাল। মানবতার ফেরিওয়ালা নামক খ্যাত তৌহিদ আফ্রিদি এবং এসএস নামক একজন ব্যক্তিকে আর এসএস টা হলো মেবি সোলাইমান শোকন, তোমরা হয়তো ভিডিও দেখতে পারবা। এবং এসএস নামক ব্যক্তি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের শুরু করে সকল ইনফ্লুয়েন্সারদের একটি ক্যাম্পেইন চালু করেন তারা আন্দোলন বন্ধ করার জন্য। তো এই তৌহিদ আফ্রিদি টিকটকার তাহমিনা চৌধুরী প্রীতি ও নাফাইসা নিশা সহ আর অনেকে মোটা অঙ্কের অফার করেন তিনি। তো অন্যদিকে নতুন করে আবার গুঞ্জন বের হচ্ছে রাকিব হোসেন এই কোটা আন্দোলন থেকে কেনা দূরে সরেছিল। তো এই জন্য দেশের সর্বাধিক সাবস্ক্রাইবার ব্লগিং ইউটিউবার টিম রাকিব হোসেনকে অফার করেছেন কিনা এই বিষয়টিও জানাবো, এবং কে এই এসএস নামক ব্যক্তি সেটাও জানাবো। তো ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদি কেন এই কাজ করার জন্য উদ্বুদ্ধ হলো তা জানলে নিশ্চয়ই আপনারা অবাক হবেন। এবং ওমর ফায়ার সম্পর্কে কিছু আপডেট রয়েছেন। এর পাশাপাশি ওমর ফায়ারকে পুলিশ আটক নিয়ে কিছু কথা বলেছেন সেটাও জানাবো। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমেই জেনে আসি তৌহিদ আফ্রিদি এবং এসএস নামক ব্যক্তিটির সম্পর্কে। তো রিসেন্টলি আরএস ফাইম চৌধুরী এবং তাসরিফ খান লাইভে এসে জানায় তৌহিদ আফ্রিদি এবং এসএস নামক একজন ব্যক্তি, তারা দুজন অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে স্ক্রিপ্ট দিয়ে ভিডিও এবং স্ট্যাটাস পোস্ট করতে বলেন তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে। তো ডিবি হারুন এবং তৌহিদ আফ্রিদি একটা ক্যাম্পেইন চালু করতে চেয়েছিল, যেখানে তাদের টার্গেট ছিল ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সরকার পাক্ষিকভাবে কোটা আন্দোলন বন্ধ করতে চেয়েছিল। তো তৌহিদ আফ্রিদি মোটা অঙ্কের টাকা এবং তাকে পদ দেওয়ার লোভে তৌহিদ আফ্রিদি একটি টিম ম্যানেজ করেন এবং একটি ক্যাম্পেইন চালু করেন, যেখানে সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল তিনি। এমনটা জেনেছেন আরএস ফাইম চৌধুরী ও তাসরিফ খান। তাসরিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট, তাসরিফ ভাইয়ের হাতে স্ক্রিপ্ট, যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাই দেবো। আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাসরিফ ভাই বললাম, ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলে নাম মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাসরিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাসরিফ ভাই ফিরে আমি সেটা পারবো না। তাসরিফ ভাইয়ের মতো ওখান থেকে লিভ। আমি গাড়ি এক জায়গায় রেখে তখন থেকে কারফিউ চলে সেটা করবো না। ফার্স্ট আমার যেটা সবসময় ইউজ করি ফোন, যে ফোনটা এই পকেটের মধ্যে, যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে, ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে। আমি তখন করছি কি আমি আননোন সব ফোন ধরা অফ করে দিয়েছি, আমি সবার ফোন ধরি, তো সবার ফোন ধরা অফ করে দিয়েছি। তো মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস এসএস, মানে একটা নাম একদম বড় সোলাইমান শোকন দালাল।
কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। তারপর আমি শেয়ার করলাম কার সাথে, আমার যে ম্যানেজার, যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে, আইমানের সাথে। এসএস নামক ব্যক্তিটিকে তারা বোঝায় মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুগনকে। তবে এর মাঝে গোমর ফাঁস হয়ে ব্লগিং ইউটিউবার মেহেদী হাসানকে 30,000 টাকা দেওয়া হয়, যেটা মেহেদী হাসান নিজের মুখে প্রকাশ করেছেন। তো চলুন দেখি মেহেদী হাসান এই টাকা সম্পর্কে কি বলেন। বলতে পারতেছি না, বাট যারা যারা ছিল আস্তে আস্তে সবই বের হবে। যেহেতু আজকে আপনারা জানতে পারছেন মেহেদী হাসান 30,000 টাকা নিছে, ভাই শুধু আমি 30,000 নেই নেই, আমার মতো এর বহুত 30,000 টাকা ওইখানে অনেক মানুষ পেয়েছে। আমার সামনে একজনকে 1 লাখ টাকার বান্ডিল দেওয়া হয়েছে, ওই বান্ডিলের পিনটা পর্যন্ত খোলা হয় নাই, আর আপনারা আমার 30,000 টাকা নিয়ে কইরা আছেন। তাহলে বুঝেন, যখন আপনারা শুনতে পারবেন যে এ 1 লাখ নিছে, এ 1.5 লাখ নিছে, এ 2 লাখ নিছে, তখন আপনাদের কি হবে? তখন আপনারা কি মন্তব্য করবেন? আমার 30,000 টাকা দেখে আপনারা সবাই আমার পোস্টে কমেন্ট করেন 30,000 টাকা কি করছো, আফ্রিদির দালাল, তারপরে আফ্রিদির চামচা। আফ্রিদিরটা সে তারটা সে বুঝবে। তো বিয়র জানতে তো বলেন, এছাড়া টিকটকার নাফাইসা নিসা ও তাহমিনা চৌধুরী প্রীতিও পেট প্রমোশন করেছেন, এবং সেই সাথে তাদের স্ক্রিপ্ট এমন ছিল সাপা মরবে লাঠিও যেন না ভাঙে। তো এর মাঝে তাহমিনা চৌধুরী প্রীতিকে দিয়ে 1 মিনিট 3 সেকেন্ডের যে ভিডিওটি পোস্ট করেন, চলুন তা দেখে আসি। কোঠা আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে, অনেকে এটা একটা আহত দালাল। হয়েছে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আর দোয়া। আর আমরা চাই যেন আমাদের দেশের স্টুডেন্টদের রক্ষা নিশ্চিত করা, আর যারা স্টুডেন্টদের হত্যা করেছে বা আহত করেছে তাদের সবাইকে দ্রুত বিচার করা। মানুষ মারা যাওয়া যেমন কাম্য নয়, ঠিক তেমনই দেশের সম্পদ নষ্ট হওয়া কাম্য নয়। লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন, ফুটওভার ব্রিজ, শহর, অনেক কিছু। এগুলো ঠিক করতে অনেক সময় লাগবে, কিন্তু মেট্রো স্টেশন শুরু হতে হতে আরো 1 বছর লাগবে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি, কারণ দেশের সম্পদ আমাদেরই সম্পদ, আমাদের টাকায় করা। তো এটা ক্ষতি করা মানেই আমাদেরই এটা আবার ঠিক করতে হবে। আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট 15 মিনিট সময় লাগতো, এখন জ্যামের কারণে আমার 2 ঘন্টারও বেশি সময় লাগছে। তাই আমাদের উচিত একজন সচেতন নাগরিক হিসাবে দেশের সম্পত্তি আর মানুষের ক্ষতি না করা। তো এটা ছিল তাদের দুজনের প্রুফ। এখন নাফাইসা নিসা কি বলেছেন, চলুন সেটিও দেখে আসি। লাস্ট কয়েকদিন যাবৎ দেশে যে পরিস্থিতি চলতেছে, এর কারণে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। এই যেমন ধরেন না, মেট্রো স্টেশন, ওরে এছাড়াও দালালগুলা। আপনি কি ভাবছেন এই যে দেশের এই সম্পদগুলো নষ্ট হয়েছে, এটা যে ভরপাই, এগুলো কারা করবে? আর এগুলো কাদের সম্পদ? অবশ্যই এগুলো আমাদের সম্পদ। কেন আমাদের সম্পদ নয়? এই মেট্রো স্টেশন এখন এই দুর্গতির কারণে আমাদের যেখানে সময় লাগতো যাতায়াত করতে মাত্র 15 মিনিট, সেই জায়গায় এখন জ্যামের কারণে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাচ্ছে। স্ক্রিপ্টেড, ফলে সব আমাদের সময় নষ্ট স্ক্রিপ্টেড। হচ্ছে। ক্ষতি কাদের হচ্ছে? আমাদের হচ্ছে। টাকাকে সাধারণ তারা জনগণের ভিডিও হচ্ছে। বানাচ্ছে আর এই মেট্রো স্বৈরাচারীর স্টেশন, পক্ষে। ফুটওভার ব্রিজ, এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো পুনরায় আবার আগের স্থানে আনতে কমপক্ষে 1 বছরের বেশি সময় বাহ। লাগবে। আর এর জন্য যে পরিমাণ অর্থ লাগবে, সেগুলো কারা দিবে বলেন তো? এই আমাদের মতন সাধারণ জনগোষ্ঠী থেকে কিন্তু এগুলো মেরামত করা হবে। তার মানে আমাদের সম্পদ আমরাই নষ্ট করছি, আবার আমাদের দ্বারা এগুলো মেরামত করতে হবে। এই দেশের সম্পদ আমাদের সম্পদ, আমাদের টাকায় করা এক একটা বিন্দু। তাহলে আমরা কি চাইবো আমাদের টাকায় করা সম্পদ আমরা নিজেরাই নষ্ট করি? বলেন তো, আপনি কি চাইবেন? তাহলে আসেন আমরা পণ করি, আমরা দেশের সম্পদ নষ্ট করব না। কারণ বিবেচনা করতে গেলে দেশের সম্পদ আমাদের নিজেরই সম্পদ। আমরা আমাদের সম্পদকে রক্ষা করব, আমরা শান্তি আন্দোলন করব, আমরা কারো ক্ষতি করব না, আমরা দেশের কোনো সম্পত্তির ক্ষতি করব না। কারণ সবশেষে বিপদ কিন্তু আমাদের নিজেদেরই হচ্ছে, সময় নষ্ট আমাদেরই হচ্ছে, ক্ষয়ক্ষতি আমাদেরই হচ্ছে। তো আসুন ভাই এগুলো নিজের দেখলে দেশকে হাসি বাঁচাই। পাচ্ছে এখন। তো বিয়ার শুধু এরা নয়, এর মাঝে তাসরিফ খান ও আরাস ফাহিম চৌধুরীকে অফার করার পর সেখান থেকে তারা দুজন নাকি কেটে ঠিক। পড়ে, এবং তারপর তৌহিদ আফ্রিদি আরাস ফাহিমকে কল দিয়ে বলে আরাস ফাহিমের কল্লা কেটে নিবে, এমন হুমকিও দিয়েছেন আরাস ফাহিম চৌধুরীকে। তো যাই হোক গাইস, এখানে কি মানে পোস্ট করলাম, মানে এখানে আরএস ফাহিম এবং তাসরিফ খানকেও তারা মানে তাদেরকে অফার করা হয়েছিল, তাদেরকে স্ক্রিপ্ট পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু তারা কিন্তু সেটাতে রাজি হয়নি। কারণ তারা দেশের মানুষের সাথে, দেশের ছাত্রদের সাথে বেইমানি করতে পারবে না, কারণ অনেক ছাত্রদের প্রাণ দূরে গেছিল সেই দিন। কিন্তু সেই ছাত্রদের কথা ভেবে, দেশের কথা ভেবে তারা কখনোই বেইমানি করে নাই। তারা স্ক্রিপ্ট পেয়েও তারা কি বলে পালিয়ে গেছিল, কিন্তু তারা কোনো টাকা নেয়নি বা স্টুডেন্টদের বিপক্ষে যায়নি। তারা দেশের পক্ষে ছিল, স্টুডেন্টদের পক্ষে ছিল। তো তোমরা আবার ভিডিওতে চলো, মানে দেখলেই বুঝতে পারবা। তো দেখা যাক, মানে আবার ভিডিওটা আমরা শুরু করি, চলো। চলুন সেটি দেখে হ্যাঁ। আসি। তো ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমি একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না। কারণ এটা আচ্ছা, এখানে কিন্তু আরএস ফাহিম মানে নাম মেনশন করেনি। এখানে যার কথা বোঝানো হচ্ছে সে হলো দালাল আফ্রিদি। হ্যাঁ, তাওহিদ দালাল আফ্রিদি। এখানে মানে তাকেই বারবার ফোন করে বলতেছে যে তুই পোস্ট ডিলিট কর, এরকম অনেক কথা বলেছে বা এরকম অনেক হুমকি দিয়েছে। তো দেখলে, তোমার ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবা। চলো আবার একটু মানে শুরু করি, চলো। হবে তো নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় অনেকবার কথা হ্যাঁ। হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে। বাট আমি আর চুপ থাকতে পারবো না। আমি এটা অলরেডি বলছি যে আমি সবকিছু আমি ক্লিয়ার করে দিব। আমি দরকার হলে থাকবো না, ঠিক। আমার এইসব জিনিস দরকারই নাই। তো 31 তারিখের 31 জুলাই একটা কল আসছে, যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন, যে এনটিএমসির চিফ যে ডিজি, মানে হচ্ছে ডিজি, তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক, ওর চাচা হয়। তো
তো ওই জায়গা থেকে আমার ফোন দিয়ে বলছে যে স্যার বলছে তো কল্লা কেটে লেগে। আমি বলছি কি কল্লা কেটে লেগে? দেখো কি অবস্থা, কিছু করার নেই, এমনি বাঁচাতে কল্লা কেটে ফেলবে, এটা কোনো কথা? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেড গুলা কি তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো, মানে এসএস এর ক্যাম্পেইন থেকে তো ভেঙে গেছি। তো ভিউয়ার্স, একটাবার ভাবুন, দেশটা থেকে স্বৈরাচার সরকার পদত্যাগ করার জন্য ছাত্ররা নিজের স্বার্থের জন্য সবকিছু করেনি, বরং তাদের জীবন দিয়ে এদেশের গণতান্ত্রিক সরকার অধীনে আনেন তারা, যার কারণে এখন মুখ খুলে কথা বলতে পারছেন। তো শত মায়ের বুক খালি করে এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেন তারা। তাহলে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টাকার জন্য কিভাবে পারে এমন কাজ করতে? ভাবতে কেমন লজ্জা লাগে। এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর যার ফ্যান বেস অনেক বড়, সে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারতো তার পোস্টের মাধ্যমে, এবং ছাত্রদের পাশে থেকে অনেক কিছু করতে পারতো, কিন্তু সে তা না করে এটা করেছে তা কিন্তু কল্পনার বাইরে। তো অন্যদিকে আরেক গুঞ্জন তৈরি হচ্ছে রাকিব হোসেন বিভিন্ন পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ ছিল, কিন্তু রাকিব হোসেন মাঠে নামেনি। সবাইকে নিয়ে কথা বলছে, কিন্তু রাকিব হোসেনকে নিয়ে কেন কথা বলছে না প্রশ্ন অনেকের। তাই অনেকে সন্দেহভাজন ভাবে বলছে টিম রাকিব হোসেনকে নাকি টাকা দিয়ে মুখ বন্ধ রেখেছেন, যার কারণে তারা কেউ আন্দোলনের নামেনি। তো এটা কতটুকু সত্য কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, গতকালের আরেকটি লাইভে এসে আরাস ফাহিম চৌধুরী তাহমিনা চৌধুরীর প্রীতিকে নিয়ে আরেকটি আপডেট জানিয়েছেন। তাহমিনা চৌধুরীর প্রীতিকে নাকি টাকা দেওয়া হয়নি। তো এই বিষয়ে আরাস ফাহিম কি বলেন চলুন সেটি দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো তাহমিনা চৌধুরী প্রীতি নামে আমি যে কথাটা বলছিলাম লাইভে এসে, তো বলছিলাম যে ও টাকা নিছে, টাকা নেওয়ার পরে এই ভিডিওটা করছে। আসলে এই জিনিসটা একটু রং, কারণ আমি এই ভিডিওতে বলে ফেলছিলাম, আর ওই টাকা সে নেয় নাই। তার বাবা একটা পলিটিক্যাল লিডার ছিল, দ্যাটস ওয়াই ওই হিসাবে ওর বাসায় হামলাটা হয়েছে। মিস ইনফরমেশন ছিল কিছু, যেটা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করতেছি। ও আচ্ছা, এই কথা। যাতে ওর বাসায় বা তেমন কোনো জায়গায় কিছু না হয়, এটাই আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যাতে এই জিনিসটা না হয়। কারণ আমি মাত্রই জানতে পারলাম, জানার পরে বুঝলাম যে ও টাকাটা পায় নাই বা ও টাকা নেয় নাই, ওর আব্বা পলিটিক্যাল লিডার ছিল, দ্যাটস ওয়াই ওর বাসায় এরকম একটা ভাঙচুর হামলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাই বলার ছিল, দ্যাটস ইট। ওর আব্বা পলিটিক্যাল লিডার ছিল, এই কারণে ভাঙচুর। মানে কি জানি নাম, ওই যে প্রীতি টিকটক করে, হ্যাঁ টিকটকার প্রীতি। মজা আয়া। তো যাই হোক, এখন পরিশেষে বলতে চাই, আরাস ফাহিম চৌধুরী লাইভ এসে ডিরেক্ট প্রীতির কথা বললো এবং এসএস নামক ব্যক্তির কথা বললো, কিন্তু এখন আবার লাইভ এসে বলতেছে প্রীতি টাকা খায়নি। তো ভাই, সবকিছু জেনে না বুঝে কেন বিভ্রান্তি ছড়ান বলেন? তো এছাড়া তাহমিনা চৌধুরী নতুন একটা লাইভে কি বলছেন চলুন সেটিও দেখেছি, তারপর কথা বলি বাকি সব আপডেটে। এই একটা টপিক নিয়ে ভাই আমি বুঝতেছি না ভাই। আমি তারপর ভিডিওতে কিছুই বলি না, আমি ভিডিওতে বলছিলাম যে আমাদের দেশের সম্পদ নষ্ট করা ঠিক না, এটা তো আমাদেরই টাকার সম্পদ। যারা মারা গেছে তাদের জন্য আমরা চাই, যিনি বলে তাদের আমি নিজেই ভুলে গেছি, আপলোড করতে চাই না। আমি ওনার সাথে অনেকদিন, অলমোস্ট 5 থেকে 6 দিন আমি গেছি, আপু আপলোড করবো না, এটাতে সবাই হেড দিবে, আপু না আপলোড করবা হেড দিবে, বলে না সবাই আপলোড করে দিচ্ছে, তুমি একাই বাকি আছো, তুমি একাই আপলোড করো না, কারোর তো হেড আসে না, সবার তো পজিটিভলি নিছে। আমার এখন আমি বুঝতেছি যে আমি কি। তো ভিউয়ার্স, অন্যদিকে ওমর ফায়ার নাকি পুলিশের হুমকি খেয়ে পালিয়েছিল, এই বিষয়ে ওমর ফায়ার মুখ খুলেছেন। তো কি বলছেন চলুন সেটি দেখে নেওয়া যাক। আই থিঙ্ক থানা থেকে যে মানে আমি একটু খবর পাই যে আমার হয়তো ধরবে, তো আমি চিন্তা করি যে এটা ধরা দেওয়া যাবে না। আমার সবাই সাজেস্ট করলো ধরা দিও না, তুমি এখান থেকে চলে যাও। তো আমি ওইখান থেকে চলে গেলাম, আমি ওইখান থেকে ডিরেক্ট চলে যাই ঢাকা, কারণ আমি জানি এলাকায় থাকলে আমার ধরবে। তো আমি ঢাকা যাইয়া 4 তারিখ আমি কোনো কিছু করতে পারি না, মানে জাস্ট আমি ঢাকা যাইয়া ঘরের ভিতরেই বসে থাকি। বাট 5 তারিখ আমি শাহবাগে জয়েন করি। তো একটা বড় হিস্টোরি, মানে আমার যে জীবন ওই 2 দিন কেমন ছিল আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমি পলাইছিলাম। তো যাই হোক, অন্যদিকে মানবতার ফেরুলতে নিয়ে রোস্টিং ভিডিও বানানো নিয়ে সে কি বলা চলুন সেটি দেখে আসি। দেখেন, আমি অতীতে প্রত্যেকটা ভিডিওতে কইছি যে আমি রোস্ট করি না, তারপর সবার প্রবলেম ছিল। লাইফ অফ আ মানবতার ফেরিওয়ালা, এটাতে আমি রোস্টই করব, কারো প্রবলেম থাকলে আমাকে কিছু করার নেই। আসসালামু আলাইকুম। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে। ধন্যবাদ। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো। এখানে আমরা দেখলাম অনেকগুলো দালাল যারা টাকা খেয়ে দেশের বিপক্ষে কাজ করছে, যেটা আসলে ঠিক হয়নি। তার মধ্যে বড় একজন হলো এসএস এন্ড আরেকজন হলো মানবতার ফেরিওয়ালা আফ্রিদি, মানে দালাল আফ্রিদি, যাকে আমাদের মানে এক সময় আমরা যাদের কি বলে মোটিভেশন শুনতাম, যাদের ব্লগ ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখতাম, তো আজকে তারা হলো দেশের শত্রু, তারা দেশের দালাল, মানে দেশের দালাল না, দেশের দালাল হতো ছিল, তারা দেশের পক্ষে কাজ করতো, কিন্তু তারা দেশের না, তারা হলো স্বৈরাচারী দালাল ছিল, যারা টাকা দিয়ে সরকারের পক্ষে কথা বলার জন্য অনেক কিছুই করেছে। তো অনেক হুমকি দিয়েছে। তো ওইখানে আরাস ফাহিম ভাই প্লাস তাশরিফ খান ভাই, তারা কি বলে অনেক পরিস্থিতিতে তাদের খারাপ ছিল, তারা স্কিপ পেয়েছিল, তারা না করে দিয়েছিল, কিন্তু তারা ছাত্রদের পক্ষে ছিল, মানে এরকম তারা লাইভও করেছিল বা অনেকে পোস্ট করেছিল, সেটা আমরা দেখেছি বা এই ভিডিওতে আমরা দেখেছি। অ্যান্ড যে আর ওমর ফায়ার যেটা, তিনি কিন্তু ছাত্রদের পক্ষে ছিলেন। হ্যাঁ, তিনি শুরু থেকে ছাত্রদের পক্ষে ছিলেন, যখন তিনি বুঝতে পারলেন যে তাকে ধরবে তখন তিনি বাসাটা ছেড়ে দিয়েছেন, দেন উনি ঢাকায় ছিলেন, এই আর কি।
আর কিছু কিছু আছে যারা টাকা খেয়েছে, যেমন মেহেদি 30,000 টাকা পেয়েছে, তারপর প্রীতিকে নাকি দেওয়া হয়েছে, আবার পরে বললো মানে আরএস ফাইমাই বললো নাকি সে নাকি টাকা পায় নাই, তার মানে তার বাবা নাকি কি বলে পলিটিক্যাল লিডার ছিল, যার জন্য তার বাবা মানে তাদের বাড়িতে হামলা হয়েছে। আর ওইদিকে তো আছে কি বলে আফ্রিদি তো আছেই, ওরা তো দালাল, ওরা বড় বড় দালাল, ওরা সকল ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলে মানে হ্যান্ডেল করতেছে যাতে টাকা দিয়ে তাদেরকে কিনে নিতে পারে, এই একটা অবস্থা। তো যাই হোক গাইস, তোমরা ভিডিওতে হয়তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কে কে দালাল ছিল আর কে কে দালাল না। তো আর তোমরা যারা ক্লিয়ার হও নাই অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যারা ক্লিয়ার হয়েছো কে কে দালাল ছিল তারাও কমেন্ট করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এই পর্যন্তই, ভালো হবে, দেখা হবে অন্য কোনো দিন বা অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।